শুভেন্দু অধিকারী যে ফাইনালি বাংলার কথা একটু ভাবছেন এবং বাংলার স্বাভিমান নিয়ে যে তিনি চিন্তিত, এটা জেনে আমার ভালো লাগলো। কংগ্রেস রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলো এই যে জিগিরটা তুলছে, এখানে আমার প্রশ্ন হচ্ছে তারা কি গোয়াতে গোমাংস ব্যান করবে? তারা যখন ধর্মনিরপেক্ষতাকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা ধার্মিক যে ফান্ডামেন্টালিজম সেটার দিকে তারা এগিয়ে যায়, তখন কি হয়? তখন সেই জিনিসটা একটা তালিবানাইজেশন শুরু হয়ে যায়। বঙ্গ বিজেপি তাদের আরও বেশি রেসপন্সিবল হওয়া উচিত। তারা বেশ কিছু সময় বেশ কিছু বক্তব্য তারা ইম্যাচিউরিটির পরিচয় দিচ্ছে এবং দেশের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন মনে করবে কেন্দ্রীয় সরকার আমাদের দেশের নীতি অনুযায়ী, সেটাকে আমরা সমর্থন করব। দাদা, বিধানসভায় শাসক বিরোধী একসুর। গতকালই আমি দেখলাম যে রাজ্যের তরফ থেকে কলকাতা ইউরোপ সরাসরি বিমান পরিষেবার প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষিতে রাজ্যের সেই প্রস্তাবের সমর্থন জানিয়েছে শুভেন্দু অধিকারী। পাল্টা এটাও বলেছেন যদি কেন্দ্রের তরফ থেকে সহযোগিতা না থাকে তিনি রাজ্যের পাশে এসে দাঁড়াবেন। যাকে এটা শুভেন্দু অধিকারী যে ফাইনালি বাংলার কথা একটু ভাবছেন এবং বাংলার স্বাভিমান নিয়ে যে তিনি চিন্তিত, এটা জেনে আমার ভালো লাগলো। অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্যান্য জায়গায় সরাসরি ফ্লাইট যাওয়া উচিত। আমাদের যেরমভাবে মিডল ইস্টের দুবাইতে দাঁড়াতে হয় বা দিল্লি মুম্বাই হয়ে যেতে হয়, এটা উচিত নয়। কারণ কলকাতার বহু মানুষ বাইরে থাকে বা বিভিন্ন জায়গা থেকে কলকাতা এখন একটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো সেই জায়গায় এই জিনিসটা অবশ্যই হওয়া উচিত। আমি বিধানসভার প্রত্যেকটা আমাদের বিধায়কদের, শাসক বিরোধী সকলকে ধন্যবাদ জানাবো এই প্রস্তাবে সম্মতি দেওয়ার জন্য। আচ্ছা, এই প্রসঙ্গেই কংগ্রেসের তরফ থেকে মন্তব্য করা হচ্ছে যে প্রস্তাব এনেছে রাজ্যের তরফ থেকে ভালো, কিন্তু এর আগে তো চলতো, তাহলে কেন বন্ধ হলো? কি কারণে বন্ধ হলো আগে সেটা খতিয়ে দেখা উচিত ছিল রাজ্যে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই দেখার একটা বিষয়। এর আগে কংগ্রেসও শাসন ক্ষমতায় ছিল, তো সেইগুলো দেখুন, সেটার মধ্যে আমার মনে হয় এখন যাওয়ার এটা একটা ভালো প্রস্তাব। আমার মনে হয় সেটাকে সেই স্পিরিটেই নেওয়া উচিত। আর কংগ্রেস রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তারা কি বললেন না বললেন খুব একটা চর্চার বিষয় হওয়া উচিত না। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি যে মহুয়া মিত্রকে কৃষ্ণনগরের জেলা সাংগঠনিক সভাপতির পদ থেকে সরানোর দাবিতে চিঠি লিখেছেন বিধায়কেরা এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই চিঠি দিয়েছেন। প্রশ্ন একটাই যে তবে কি নদিয়া তৃণমূল সংগঠনে এবার গৃহযুদ্ধ? না, গৃহযুদ্ধের ব্যাপার না। দেখুন, আপনাকে বুঝতে হবে মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কখন দিয়েছেন? যখন কেন্দ্রের বিজেপি সরকার তারা সবাই একজোটে এবং সাথে আদানি এবং এই পুরো নেক্সাস মিলে তাকে লোকসভা থেকে বরখাস্ত করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জেলা সভানেত্রীর দায়িত্ব দিয়েছিলেন। এবং তারপরে আমরা দেখেছি তিনি গোটা জেলাকে তিনি নিজের হাতে সাজিয়েছেন এবং নিজে জয়ী হয়ে আবার লোকসভায় গেছেন। তখন এই মাননীয় বিধায়কদের আমরা কিন্তু কিছু বলতে শুনিনি। তখন পুরো জিনিসটাই মহুয়া মৈত্র একা হাতে সামলেছেন তার টিমকে নিয়ে, এবং আমি খুব গর্বিত, আমি সেই টিমের একজন অংশও ছিলাম। তো তিনি সংগঠনটা বোঝেন এবং বোঝেন বলেই একটা ট্র্যাডিশনাল একটা আসন, যেখান থেকে কখনো বিজেপিরও সাংসদ ছিল, সেই জায়গায় তিনি বারংবার জিতছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ তার সাথে আছে। আর দেখুন, এটা একটা দলীয় যদি কোনো রদবদল করতে হয় বা কোনো কিছু করতে হয়, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চিঠি লিখেছেন, তাদের অধিকার নিশ্চয়ই আছে। তারা সেই জেলার তারা মাননীয় বিধায়ক, তো তারা করতেই পারেন। আমার এইটুকু ভালো লাগবে যে এই বিষয়গুলো যদি দলের অন্দরেই থাকে, এগুলো কেন পাবলিকলি বেরিয়ে আসছে সংবাদ মাধ্যমের কাছে, এইটা হওয়া উচিত নয় বলে মনে করি। আচ্ছা, দীর্ঘ বিরতির পর এবার আবার পথে নামছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই তাদের স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে। তাদের বক্তব্য অভিজ্ঞ এবং বিরূপক্ষ যাদের বিরুদ্ধে বারবার তারা অভিযোগ এনেছে, কেন সে বিষয়ে কোনো রকম সেভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে না? পদক্ষেপটা কে নেবে? পদক্ষেপটা নেবে তো সিবিআই। তো সিবিআইয়ের পক্ষ থেকে এখন তাদের এগেনস্টে কোনো বক্তব্য নেই, সেটা ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো তারা এখন আবার সেখানে অ্যাটেন্ড করেছেন অ্যাজ মেম্বার্স। তো সেটা হতেই পারে। এবার আমার প্রশ্ন হচ্ছে জুনিয়র ডাক্তারদের কাছে, যে এতদিনের তাদের এত কিছু দ্রোহ মিছিল, এই সেই অনেক কিছু হলো, তারা পুজো বয়কট, এই বয়কট সেই বয়কট, অনেক কিছু তারা করেছেন, কিন্তু মাঝখানে আবার এই ফিল্ম ফেস্টিভ্যাল এগুলোও তো হচ্ছে, তাদের সবই তো দেখতে পাচ্ছি আমরা। তো আমি জানি না, ফিল্ম থেকে বেরিয়ে যদি একটুখানি সন্ধেবেলা ঝালমুড়ি খেতে একটুখানি যাওয়া যায়, সেটা হতেই পারে, সেটা তাদের ব্যাপার। প্রশাসন যদি তাদের অ্যালাউ করে, তো তারা যে কেউ মিটিং মিছিল করতেই পারে, সেটা নিয়ে আমার তো কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু তাদের হিপোক্রেসিটা বাংলার মানুষ দেখে নিয়েছে। এবং দুদিন আগেও কি একটা তারা দ্রোহের রাত্রেবেলা কি দখল করেছিল না? তো লোক হয় না আর।
ঠিক আছে? তো এগুলো তাদের ওই বললাম না ঝালমুড়ির মিছিল আর কি। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে একটি নতুন নিয়ম আনা হয়েছে। সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এনেছিলেন যে প্রকাশ্যে গোমাংস নিষিদ্ধ হলো। এবার তার পাশাপাশি অন্যান্য রাজ্যগুলিও একই পথে চলতে শুরু করেছে, যেমন উড়িষ্যাতে পরিকল্পনা চলছে অসমের পথে হাঁটার। তার পাশাপাশি শুধু এখানেই নয়, অসমে নিষিদ্ধ প্রকাশের পর থেকে বুধবারই আমরা দেখলাম যে এর আগে বিজেপির গিরিরাজ সিং তিনিও কিন্তু এই একই দাবি করেছিলেন। মানে একের পর এক রাজ্য যে দাবিগুলো করছে, আমার প্রশ্ন হচ্ছে আমাদের সংবিধানে সেকুলারিজম লেখা আছে, সেকুলার লেখা আছে, রাইট টু ফুড আছে, তাহলে এটা কি সাংবিধানিকভাবে এটা কি প্রযোজ্য, এটা কি সম্ভব? দেখুন, বেশ কিছু রাজ্যে গোমাংসর বিরুদ্ধেও মানে আইন রয়েছে, সেটা বড় কথা না। আমার বক্তব্য হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো এই যে জিগিরটা তুলছে, এখানে আমার প্রশ্ন হচ্ছে তারা কি গোয়াতে গোমাংস ব্যান করবে, তারা কি নাগাল্যান্ডে করবে, বা উত্তর পূর্বাঞ্চলের যে 7টি রাজ্য আছে তার মধ্যে শুধু আসাম কেন, বাকি রাজ্যগুলোতেও তো বিজেপি বা তাদের যে অ্যালায়েন্স তারা তো ক্ষমতায় রয়েছে, তো সেখানে তারা কেন ভাবছে না, তারা মণিপুরে করছে না কেন, অরুণাচলে করছে না কেন, সেখানে মানে কাউ ইজ ইয়াম্মি, অন্যান্য জায়গায় কাউ ইজ মাম্মি। তো এই যে জিনিসটা তাদের মানে দ্বিচারিতা, এবং এটা করে মানে যেই আমাদের যারা মাইনরিটিস, যারা তাদের নিজস্ব ফুড হ্যাবিটস তারা রাখেন, তাদেরকে এলিয়েনেট করা বা তাদেরকে একটা মানে তাদের সাংবিধানিক যে অধিকার, তাদের খাওয়া দাওয়ার যেই স্বাধিকার, সেটাকে তারা ভঙ্গ করার চেষ্টা করছে। এবং বিজেপির কাছে এটা খুবই ন্যাচুরাল, মানে তারা তো এই জিনিসটাই করছেন, এটাই তাদের মানে প্ল্যাঙ্ক, তাদের রাজনৈতিক প্ল্যাঙ্ক। দাদা, একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ইতিমধ্যে সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং দেখা যাচ্ছে যে প্রশ্ন এটা যে বাংলাদেশ কি ধীরে ধীরে পাকিস্তানে পরিণত হচ্ছে? কারণ ইতিমধ্যে যে ফতোয়া জারি করা হয়েছে একটি এলাকায়, যেখানে মহিলাদের বাজারে আসা নিষিদ্ধ এবং কোনো মহিলা বাজারে এসে জিনিসপত্র কেনাকাটা করতে পারবে না, তারা প্রকাশ্যে বলছেন। দেখুন, এই জিনিসগুলো তো আমরা দেখছি অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে একটা দেশ তারা যখন ধর্মনিরপেক্ষতাকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা মানে ধার্মিক যে ফান্ডামেন্টালিজম সেটার দিকে তারা এগিয়ে যায়, তখন কি হয়, তখন সেই জিনিসটা একটা তালিবানাইজেশন শুরু হয়ে যায়। সেটাই আজকে হচ্ছে বাংলাদেশে। দেখুন, বাংলাদেশ তো প্রথমে যখন পূর্ব পাকিস্তান ছিল, তখন তো তারা পাকিস্তানের মতোই তারা একটা ইসলামিক স্টেট, সেটাকেই তারা অ্যাকসেপ্ট করেছিলেন। পরবর্তীকালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেই বাংলাদেশে যেই ভাষা আন্দোলন শুরু হয়, সেখান থেকে তারা বাঙালি জাতি হিসেবে তারা এগিয়ে আসে। তো আজকে তারা যদি আবার নিজেদের বাঙালি জাতীয়তাবাদকে ভুলে গিয়ে, তারা যদি নিজেদের ইতিহাসকে ভুলে গিয়ে তারা যদি ইসলামিক ফান্ডামেন্টালিজমের দিকে এগিয়ে যায়, তো তারা নিজেদের মানে নিজেদের বিপদ বা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছেন। সেটা নিয়ে আমাদের সহানুভূতি ছাড়া তো কিছুই থাকতে পারে না। আমরা দেখলাম যে গতকাল অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে বাংলাদেশে যা হচ্ছে তার পিছনে সম্পূর্ণভাবে পাকিস্তানের মদত রয়েছে। সেটাও আমি দেখেছি তার বক্তব্য, কিন্তু এটা নিয়ে দেখুন, এটা নিয়ে আমাদের এক্ষুনি তো কিছু বলাটা সাজেও না, বা আমার মনে হয় এটা অগ্নিমিত্রা পালের, তাকে তো আরও বেশি রেস্ট্রেন্ট দেখানো উচিত। তাঁরই দল কেন্দ্রে ভারতের সরকারে তারা ক্ষমতায় রয়েছে, তো এটা নিয়ে যারা সত্যি করে বক্তব্য দিতে পারে সেটা হচ্ছে ভারত সরকার। তো ভারত সরকার এখনও অবধি পাবলিকলি সেরকম কিছুই বক্তব্য রাখেনি। আমরা কোনো চাপ প্রেশার ক্রিয়েট করছি না ভারত সরকারের ওপর, কারণ আমরা জানি বিভিন্ন ডিপ্লোম্যাটিক টাইজের ব্যাপার আছে, কিন্তু বঙ্গ বিজেপি তাদের আরও বেশি রেসপন্সিবল হওয়া উচিত। তারা বেশ কিছু সময় বেশ কিছু বক্তব্য তারা ইম্যাচিউরিটির পরিচয় দিচ্ছে, এবং এটা করে তারা যেটা চেষ্টা করছে পশ্চিমবঙ্গে যারা মুসলমান সম্প্রদায়ের তাদেরকে কোণঠাসা করা, তাদেরকে তোমরা সেকেন্ড ক্লাস সিটিজেন, বা ওখানে এরকম হচ্ছে এবার তোমাদের সাথেও এরকম হবে, এই ধরনের কিছু সিগন্যালস, অত্যন্ত মানে খারাপ সিগন্যালস, সেটা বিজেপির তরফ থেকে আসছে। আমি তাদেরকে অনুরোধ করব যে এর থেকে তারা বিরত থাকুন। আমরা বিরোধী দল হয়ে আমরা যদি বিষয়টাকে অত্যন্ত মানে সংবেদনশীল একটা বিষয়, সেটাকে যদি আমরা সেভাবেই দেখছি এবং আমরা কোনো আলটপকা মন্তব্য করছি না, তো বিজেপিরও সেটাই করা উচিত। এবং আমরা দেখলাম এই পরিস্থিতিতে গতকালই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের গলায়
একটা উদাসীন স্বর শোনা গেল। তিনি বলছেন যে শুনলাম সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, তাই সবাইকে নিয়ে বসা। হামলা হচ্ছে, এতদিন পরে তার এই বক্তব্য। দেখুন, বাংলাদেশে এখন যিনি শাসন ক্ষমতায় আছে, আমি এটুকু বলতে পারি তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন, তো শান্তি পুরস্কার পেয়েছেন, এবং তার সরকারে আসা সেটাও অশান্তির মধ্যে, এবং তিনি এখন যেই দেশটাকে লিড করছেন সেটাও সম্পূর্ণ অশান্তির মধ্যে। সেখানে তিনি ওই নেরোর কথা মনে আছে, রোমের নেরো, যিনি রোম যখন বার্ন হচ্ছিল, যখন পুড়ছিল, তখন তিনি ভায়োলিন বাজাচ্ছিলেন। তো সেই জিনিসটাই এখন ইউনূস সাহেব করছেন। তো আমার একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি এটুকুই বলতে পারবো যে ভারতের ওপর তারা বিভিন্ন রকমভাবে নির্ভরশীল। তাদের দেশটা ফরমেশনই হয়েছে ভারতের সাহায্যে, বা সম্পূর্ণভাবে ইন্দিরা গান্ধীর তাঁর এবং তার আর্মির তারা যদি না থাকতেন তো তাহলে বাংলাদেশ আজকে তৈরি হতো না। সেটাকে তারা আজকে অস্বীকার করার চেষ্টা করছে। দেশটাকে কোন পথে নিয়ে যাচ্ছে সেটা তারাই জানে। তিনি যদি দেশটাকে ওই কি জামাত টামাত কী সব আছে বাংলাদেশে, হ্যাঁ, ওই তালিবানের আর কি বাংলাদেশি ফরম্যাট, তো সেগুলোর হাতে যদি তিনি তুলে দিতে চান তো তাহলে দেশটা যাবে। এই যে বাংলাদেশের অগ্নিদগ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা দেখলাম যে বঙ্গ বিজেপির তরফ থেকে বারবার দেখা যাচ্ছে যে ভিসা বন্ধ করে দেওয়া হোক, আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া, একটি দাবি তোলা হচ্ছে। আপনারা এই বিষয়ে কতটা সমর্থন করেন? না, এ বিষয়ে সমর্থন অসমর্থনের কোনো ব্যাপারই নেই। আমাদের দলের স্ট্যান্ডটা পুরো ক্লিয়ার। কেন্দ্রীয় সরকার তারা পররাষ্ট্রনীতি তারা দেখেন, বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি সেটাকে তারা বিচার করবেন, তারা সেটাকে অবজার্ভ করবেন, নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। এটা সম্পূর্ণ মোদী সরকারের এখতিয়ারেই পড়ে, এবং আমাদের দল থেকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা সম্পূর্ণভাবে তাদের সাথে থাকব। কিন্তু এখন অবধি আমরা তাদের কোনো সিদ্ধান্ত দেখতে পাচ্ছি না। উল্টে তাদের বেঙ্গল ব্রাঞ্চ, তাদেরকে আমরা দেখছি তারা এই ধরনের অদ্ভুত আলটপকা মন্তব্য তারা করে যাচ্ছেন। একে ধরে তাকে ধরে এই রাস্তায় বসে পড়ছেন, এই সীমান্তে চলে যাচ্ছেন। তো এই যে তারা যে জিনিসটা করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি মনে করি, এবং এটায় কেন্দ্রীয় বিজেপিরই রাশ টানা উচিত আমার মনে হয়। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি যদি আমরা একটু নজর রাখি যে এই রাজ্যের মূলত যে 19 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে রীতিমতো একটি হসপিটাল ট্যুরিজম তৈরি হয়েছে। তার পাশাপাশি বিভিন্ন যেখানে বাংলাদেশের বাস আসছে, বাংলাদেশি প্যাসেঞ্জার নামছে, বা সেখানেই কিন্তু তারা থাকছে। তো কোথাও সেই এরিয়াগুলোতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা অনেকটা কিন্তু নির্ভরশীল আছে তাদের ওপরে। তো যদি এই ভিসা বন্ধ বা চিকিৎসা ভিসা যদি বন্ধ করতো, সেই অর্থনৈতিকভাবে তো বাংলার ওপরও ধাক্কা পড়বে। দেখুন, সেটা তো হবেই। সে এখন যখন এই ধরনের কঠিন পরিস্থিতি চলে, তখন যদি সে ধরনের কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় সেটা তো অর্থনৈতিকভাবে একটু সামাল দেওয়া কঠিন হয়ে যাবে নিশ্চয়ই। কিন্তু আমার মনে হয় আমাদের রাজ্য সরকার সেটা দেখে নেবে। দেশের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন মনে করবে কেন্দ্রীয় সরকার আমাদের দেশের নীতি অনুযায়ী, সেটাকে আমরা সমর্থন করব। সেখানে যদি বাংলাদেশের সাথে সমস্ত রকমের ডিপ্লোম্যাটিক টাইজ কাটতে হয় সেটা আমাদের কাটতে হবে। সেটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভূত। সেখানে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস কিছু বলছে না, কিছু বলার কথাও নয়। এবং দয়া করে বঙ্গ বিজেপির নেতৃত্বদের বলবো যে আপনারা তো রাজনৈতিকভাবে এর কোনো ফলও পাচ্ছেন না, দিনকে দিন আপনারা আস্তে আস্তে শূন্যে বিলীন হয়ে যাচ্ছেন। তো আপনারা এইগুলো কেন করছেন? এর থেকে আপনারা মানুষের পাশে থাকুন। হ্যাঁ, আপনারা সেখানে যে নিপীড়ন হচ্ছে তার বিরুদ্ধে নিশ্চয়ই কথা বলুন, কিন্তু এই ধরনের পররাষ্ট্র নীতি নিয়ে আপনারা দয়া করে কথা বলবেন না। শুধুমাত্র বঙ্গ বিজেপিই নয়, আমরা দেখলাম যে ইতিমধ্যে কার্তিক মহারাজ, যিনি এর আগেও খবরের শিরোনামে এসেছেন বিতর্কিত বিষয় নিয়ে, তিনি বলছেন যে যদি পরিস্থিতি পরিবর্তন না হয় 7 দিনের মধ্যে বর্ডার সিল করে দেবেন। কার্তিক মহারাজের কি এখতিয়ার আছে? তিনি কি বর্ডার সিল করতে পারবেন? না, উনি তো বঙ্গ বিজেপি। কালকে তো দেখলাম শুভেন্দু অধিকারীর পাশে বসেছিলেন, কী সব করছিলেন। তো দেখুন, এই ধরনের কিছু লোকজন থাকে, তারা গেরুয়া বসনের অন্দরে তাদের নিজস্ব রাজনৈতিক যা অভিসন্ধি সেটাই তারা চরিতার্থ করতে ব্যস্ত থাকে। তো আমি তাকে বিজেপিই ধরবো, এবং বিজেপির এই শুভেন্দু অধিকারীর থেকেই তিনি শিখছেন যে এইগুলো কথাগুলো বলা যায়। একটা দেশের ডিপ্লোম্যাটিক রিলেশনস বা একটা দেশের কি পররাষ্ট্র নীতি হবে সেটা নিয়ে একজন কোথাকার কোন মহারাজ তিনি বক্তব্য রাখছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বলতেই পারেন যে সেখানে যে হিন্দু উৎপীড়ন হচ্ছে, বা যেই ইসকনের যারা ডিভোটিস আছে তাদের সাথে যেই অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে তিনি কথা বললে আমি কিন্তু কিছু বলতাম না। তো এই কথাটা বর্ডার সিল করে দেবো, উনি কে? আরে বঙ্গ বিজেপি বাকি কেউই কে? বর্ডারটা পরে হচ্ছে কেন্দ্রীয় হোম মিনিস্ট্রির আন্ডারে। তো তিনি কি নিজেকে হোম মিনিস্টার মনে করছেন দেশে? তো এই সমস্ত লোকেদের কথা বলা তাদেরকে গ্লোরিফাই করা, আমার সেটার একদম ইচ্ছে নেই।
দাদা একটা শেষ প্রশ্ন করব। আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশের এই পরিস্থিতিকে মুখ্যমন্ত্রী শান্তি সেনা পাঠানোর আবেদনের বিভিন্ন কেন্দ্র সরকারের কাছেই বলেছিলেন এই কথা, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম বাংলাদেশের থেকে যে প্রতিক্রিয়া এলো একদম নিন্দনীয় প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রীর সঙ্গে পাশাপাশি প্রধানমন্ত্রীকেও তারা কুরুচিকরভাবে তারা মন্তব্য করছে। মানে কোনো দেশের অশান্তি পরিস্থিতি দেখে শান্তি চাওয়াটা কি মুখ্যমন্ত্রীর কাছে অন্যায় হয়ে দাঁড়িয়েছে? না, এটা তো দেখুন সেই জিনিসটা এসছে হচ্ছে একটা ফ্রিঞ্জ এলিমেন্টের থেকে। আমি মনে করি একজন কোথাকার কোন হুজুর ওই মানে সব বসে থাকে কি জলসা টলসা করে, সেখানে তিনি এই ধরনের একটি কথা বলেছেন মুখ্যমন্ত্রীকে, অত্যন্ত মিসোজিনিস্ট একটা কথা। ইভেন আমার দেশের প্রধানমন্ত্রীকেও যেটা বলেছেন সেটারও মানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে তিনি যেটা বলেছেন আমি দুটোরই ধিক্কার জানাই, ঠিক আছে। এবং মুখ্যমন্ত্রীর সম্বন্ধে তিনি যেই বলেছেন, হ্যাঁ আমি এখানে উচ্চারণ করতে পারবো না, তো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমার বিশ্বাস যে এখনও বাংলাদেশে সেই রকমের মানে কি বলবো শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন রয়েছে যারা এই জিনিসটাকে সমর্থন করবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে সেখানে কেন্দ্রীয় সরকারের উচিত হস্তক্ষেপ করা, ইউএনের সাথে কথা বলা যাতে ইউএন পিস কিপিং ফোর্স পাঠানো যায়। সেটার পরিপ্রেক্ষিতে যেই কথা বলা হলো যে বাংলাদেশকে নাকি ভারত দখল করবে এই ধরনের বোকা, তার মানে তাদের কোনো বেসিক সেন্সই নেই, তারা জিনিসটা জানেনই না। তো যারা জানেন না তারা যদি কিছু কথা বলে তো তাহলে সেটাকে আমাদের এত আমল দেওয়া উচিত নয়। কিন্তু একজন মহিলা হিসেবে আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে যেই বক্তব্য সেই লোকটি রেখেছেন তাকে আমি ধিক্কার জানাই, এর বেশি কিছুই বলার নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।